আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। একটা লম্বা সময় ধরে এই কথাটা বলছি যে একজন কোচ প্রথমত একটা ট্যাকটিক্স সাজান এবং সেটার সাথে মানানসই প্লেয়ারদেরকে ব্যবহার করেন এবং সে কারণে একজন প্লেয়ার বিশেষ করে তিনি যদি মিডফিল্ডার হন, তিনি আসলে কতটুকু সুযোগ পাবেন, কতটুকু গোল কিংবা অ্যাসিস্টের কাছাকাছি আসতে পারবেন, অনেকটুকু নির্ভর করে একজন কোচের ট্যাকটিক্সটা কী, তিনি মাঠের মধ্যে ওই প্লেয়ারটাকে কী রোল দিচ্ছেন। যেমন এনজো ফার্নান্দেসকে একটা সময় সুযোগ দিচ্ছিলেন এনজো মারেস্কা, সুযোগ না দেওয়ার পেছনে তিনি বলছিলেন যে মিডফিল্ডে তিনি একটু হলেও ফিজিক্যালিটি বেশি চান। যখন সুযোগ দিচ্ছেন, যখন একটা প্রেফারেবল রোল বা পারফেক্ট ফিটের মতো একটা রোল এনজোকে অফার করছেন, এনজো কিন্তু দুর্দান্ত খেলছেন। পুরো ব্যাপারটা আরও বেশি ট্যাকটিক্যালি ব্যাখ্যা করার চেষ্টা করব। সো ব্যাপারটা ব্যাখ্যা করতে গেলে আমাদেরকে 4-2-3-1 ওভারঅল এই ফরমেশনটা দেখতে হবে এবং একই সঙ্গে আমাদেরকে বুঝতে হবে যে এই 4-2-3-1 ফরমেশনে কোচ আসলে কি ট্রাই করেছেন। এখানে ডবল পিভট সিস্টেমটাতে একটু ফোকাস করি চলুন। এখানে আপনি ডবল পিভট এই সিস্টেমটাতে একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের পাশাপাশি একজন সেন্টার মিডফিল্ডার খেলাতে পারেন, কিংবা কিছু কিছু ক্ষেত্রে ডবল ডিফেন্সিভ মিডফিল্ডার খেলাতে পারেন। এবং এক্ষেত্রে মইসিস কাইসাদো এবং রোমিও লাভিয়া যখন একসাথে খেলেন, তখন এনজো মারেস্কা চান যাতে করে এই মিডফিল্ডে একটা ফিজিক্যালিটির ব্যাপার থাকে, ডিফেন্সিভ স্ট্যাটাসটা ওভারঅল বেশি মেনটেন করা যায়। এবং এ সকল ক্ষেত্রে অনেক সময় এনজোকে হয়তো বা এর আগে ড্রপ করেছিলেন, কিন্তু এনজো সাম্প্রতিক সময়ে যে রোলটাতে প্লে করছেন, এখানে একজন ডিফেন্সিভ মিডফিল্ডারের সাথে তিনি সেন্টার মিডফিল্ডে একেবারে তার জার্সি নাম্বারের মতোই পারফেক্ট 8 হিসেবে খেলছেন। একটা পারফেক্ট 8 বলতে আমি কি বোঝাচ্ছি, এখানে পারফেক্ট একটা ডেফিনেশনও কিন্তু দেওয়া আছে। দ্য নাম্বার 8 ইন ফুটবল ইজ দ্য পজিশন অফ এ সেন্ট্রাল মিডফিল্ডার অর সিএম। দিস প্লেয়ার ইজ নোন ফর বিং হার্ডওয়ার্কিং অ্যান্ড ভার্সেটাইল, অর্থাৎ প্লেয়ারটাকে অনেক বেশি পরিশ্রমী এবং নানা জায়গায় খেলতে পারেন এমন প্লেয়ার হতে হবে। প্লেয়িং বোথ ডিফেন্সিভলি অ্যান্ড অফেন্সিভলি, অর্থাৎ ডিফেন্সিভ অফেন্সিভ দুই রকমের ডিউটি থাকবে। দে আর অফেন ডিসক্রাইবড অ্যাজ বক্স টু বক্স মিডফিল্ডার। এনজো ফার্নান্দেসকে বক্স টু বক্স মিডফিল্ডে কিন্তু একটা ফ্রিডম এই কোচটা দিচ্ছেন, অ্যান্ড আর এক্সপেক্টেড টু বি অ্যাভেলেবল ফর এভরি টিম অ্যাটাক। বক্স টু বক্স মিডফিল্ডারের পাশাপাশি টিম অ্যাটাকে অংশগ্রহণ করবেন এই সেন্টার মিডফিল্ডারের এমন একটা আলাদা ডিউটি থাকবে, যিনি বক্স টু বক্স মুভ করবেন নিজের বক্স থেকে প্রতিপক্ষের বক্সের আশেপাশে এবং প্রায় প্রত্যেকটা অ্যাটাকে অংশগ্রহণ করবেন। এটা এনজো ফার্নান্দেসকে স্পেসিফিক্যালি নাম্বার 8 রোল তার জার্সির মতো একটু আগে বললাম দেওয়া হয়েছে, এবং এনজো সেখানে কিন্তু খুব ভালো করছেন। আমরা যদি তার হিট ম্যাপটা এখন একটু দেখার চেষ্টা করি, তার হিট ম্যাপটা দেখলে আমরা বুঝতে পারবো যে দেখুন বক্স টু বক্স মিডফিল্ডে একটা সাইড ধরে প্রেজেন্স আছে, নিজের বক্সের আশেপাশেও যেমন মুভমেন্ট আছে, প্রতিপক্ষ বক্সের আশেপাশে হাফে একটা স্ট্রং প্রেজেন্স আছে। একেবারে ক্লিয়ার কাট নাম্বার 8 বক্স টু বক্স মিডফিল্ডের রোলটা তিনি কিন্তু প্লে করছেন। এখন পরবর্তীতে যে কথাটা বলতে হবে যে একজন বক্স টু বক্স মিডফিল্ডার হলে তো শুধুমাত্র হবে না, তিনি আসলে মাঠের মধ্যে কোন জায়গায় পজিশন থাকবেন। এই যে এনজো একের পর এক গোল এবং অ্যাসিস্ট করেই চলেছেন গত 5-6 ম্যাচ ধরে, এটার পেছনে একটা বড় কারণ ওই যে একটু আগে বললাম যে প্রত্যেকটা অ্যাটাকে এনজো ফার্নান্দেজের ইনভলভমেন্টের একটা সুযোগ আছে। ব্যাপারটা কোচ এত বেশি করে তাকে এনকারেজ করেছেন যে তিনি প্রতিপক্ষের ডি বক্সে অনেক বেশি করে নিজের প্রেজেন্স দেখাচ্ছেন। প্রথম যে গোলটা চেলসি করলো, এখানে দেখুন, এখানে এ প্লেয়ারটা কুকুরেইয়া এখানে একটা ড্রিবল কমপ্লিট করবেন, ড্রিবল কমপ্লিট করে এ প্লেয়ারটার সাথে একটা পাস খেলে এই সাইড থেকে লেফট এইচ থেকে একটা পাস দেবেন, যেটা নিকোলাস জ্যাকসন ফিনিশ করে আসবেন। তবে আক্রমণটা যখন শুরু হচ্ছিল, আপনারা যদি হাইলাইটস দেখেন সেখানে বুঝতে পারবেন, কপিরাইট ইস্যুর কারণে দেওয়া যায় না, তবে ব্যাখ্যা করা যায়। আক্রমণটা যখন শুরু হচ্ছিল তার আগে এনজো ফার্নান্দেস ডি বক্সে একটা মুভমেন্ট করছিলেন, তিনি রীতিমতো ব্যাক ট্র্যাক করছেন। দেখুন এনজো ফার্নান্দেসের চেহারাটা বা তার এখন দৃষ্টিটা নিজের প্লেয়ারদের দিকে, অর্থাৎ তিনি অনেকটা ডিফেন্ডারের মতো মুভমেন্ট করছেন বলে মনে হবে। অনেকে ভাবতে পারেন যে এখানে আসলে চেলসি আসলে ডিফেন্স করছে, এনজোর দিকে তাকালে না, এনজো ফার্নান্দেস একটু আগে ডিবক্সের মধ্যে ঢুকেছিলেন, সেখান থেকে ব্যাকট্র্যাক করে যাতে করে অফসাইড টাইপের মধ্যে না পড়েন, এই জন্য পেছনে ফিরে আসছেন। এটার মানে হচ্ছে এটা যে এনজো ফার্নান্দেসকে ডিবক্সে ঢোকার, প্রত্যেকটা অ্যাটাকে অংশগ্রহণ করার, এমনকি গোলটাতে টার্গেট করার একটা ফ্রিডম কোচ দিয়েছেন। ওয়ান্স অ্যাগেন এটা কোচের ট্যাকটিক্স, কোচের চয়েস। কোচ যখন প্লেয়ারকে দেবেন তখন প্লেয়ার সেটার কিন্তু খুবই ভালো এক্সিকিউশন করতে পারবেন। আমরা যদি পরের ট্যাপটাতে চলে যাই, এনজো ফার্নান্দেস যে গোলটা করেছেন, ওয়ান্স অ্যাগেন দেখেন চেলসির সবচেয়ে অ্যাডভান্স প্লেয়ার এই মুহূর্তে এনজো ফার্নান্দেস, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এমনকি পালমারের চেয়ে অ্যাডভান্স একটা পজিশনে এই মুহূর্তে এনজো আছেন। এখানে তিনি একটা পাসের জন্য ওয়েট করছেন। আপনি যদি এনজোর গোলটাকে একটু পেছন থেকে দেখেন, এনজো হাই অন দ্য পিচ থেকে বলটা গ্র্যাব করেছেন, পালমারকে দিয়েছেন, তারপর ডিবক্সে ফিনিশ করে এসেছেন। বাট মোস্ট ইম্পর্টেন্টলি এখানে এনজো ফার্নান্দেস এতটাই হাই অন দ্য পিচ যে তিনি যে কোনো বাকি চেলসি প্লেয়ারের চেয়েও অনেকটুকু উপরে আছেন। ওই যে বললাম
কোচ একজন বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে তাকে ওই ফ্রিডমটা দিয়েছেন, তিনি খুবই অ্যাটাকিং পজিশনে থাকতে পারবেন। এমনকি যদি বাকি প্লেয়ারদের থেকেও তাকে হাই অন দ্য পিচ থাকতে হয়, মিডফিল্ডার হিসেবেও সেই জিনিসটা কোচ তাকে অ্যালাউ করছেন। এনজো এই সুযোগটা নিয়েছেন এবং একটু আগে যে জিনিসটা বললাম, পরবর্তীতে নিজে ডিবক্সের মধ্যে ঢুকে এখানে একটা ফিনিশ করে এসেছেন। তবে তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট যে ফ্যাক্টরটা, সেটা হচ্ছে এনজো ফার্নান্দেসকে এতটা হাই অন দ্য পিচ রাখা। তাই আমি আরও একবার যদি সাম আপ করে বলি, এই যে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে শুরু করে অনেকটাই হাই অন দ্য পিচ, এখানে লেফট উইঙ্গে অ্যাটাকিং মিডফিল্ডারের মাঝখানে স্পেস, সেন্টার ফরওয়ার্ড একটু অন্যদিকে মুভমেন্ট করলে সে স্পেসটা অকুপাই করে থাকা, যেটা তার হিটম্যাপ দেখলেও একটু আগে বুঝেছেন, সকল কিছু নির্দেশ করে এনজোকে কোচ সে ফ্রিডমটা দিয়েছেন এবং কোচ ফ্রিডমটা দিয়েছেন বলেই এনজো সেখানে ভালো খেলেছেন। ওয়ান্স অ্যাগেইন এটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। দিন শেষে একজন কোচ তার ট্যাকটিক্স অনুযায়ী একজন প্লেয়ারের রোল সাজাবেন। যখন প্লেয়ারের রোলটা অ্যাডভান্স হবে, যখন কোচ আশা করবেন যে প্লেয়ারটা গোল এবং অ্যাসিস্টে কন্ট্রিবিউট করতে পারেন, তখন বিশেষ করে মিডফিল্ডারদের জন্য গোল এবং অ্যাসিস্ট করা অনেক বেশি করে সহজ হয়ে যায়। বাকি সিচুয়েশনগুলোতে আপনি হয়তো বা এনজোকে ভিন্ন রোলে দেখবেন, কখনো কখনো ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে দেখবেন, কখনো ডিস্ট্রিবিউটর রোলে দেখবেন। এই ম্যাচগুলোতে তিনি যে গোল এবং অ্যাসিস্ট লাগাতারভাবে করে যাচ্ছেন, এটার পেছনে একটা বড় কারণ কোচ ওই একটা রোল তাকে দিয়েছেন। যাওয়ার আগে এই কথাটা বলে আরও একবার শেষ করব, কোচ কোন রোলটা মাঠের মধ্যে তাকে দিয়েছেন সেটা দেখে প্লেয়ারকে জাজ করবেন, জাস্ট ওই নাম্বার, অ্যাসিস্ট, গোল এগুলো দেখে জাজ করবেন না। কারণ অনেক সময় একজন মিডফিল্ডার আপনাকে সেই পরিমাণ গোল এবং অ্যাসিস্ট দেবে না স্বাভাবিকভাবে, কারণ কোচ তাকে দিয়ে ভিন্ন কিছু করাতে চাচ্ছেন। আর যখন এই সিচুয়েশনে দিচ্ছেন, তার মানে হচ্ছে হাই অন দ্য পিচ থাকা, অ্যাডভান্স একটা রোল দেওয়া, ডি বক্স টার্গেট করা, বক্স টু বক্স মিডফিল্ডার হওয়ার পরও প্রত্যেকটা অ্যাটাকে পার্টিসিপেট করা, এই টাইপের ফ্রিডমগুলো কোচ তাকে দিচ্ছেন। আশা করছি পুরো ব্যাপারটা এনজো ফার্নান্দেসের পার্সপেক্টিভে বোঝাতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।